ওয়েলকাম সকলকে অ্যাচিভমেন্টের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে। আগের লেসনে আমরা দেখেছি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের পদ্ধতি, অর্থাৎ শুধুমাত্র প্রাণী নয়, পরিবেশের বিভিন্ন বাহ্যিক উদ্দীপকের দ্বারা উদ্ভিদও যে প্রভাবিত হয় এবং তার দ্বারা উদ্ভিদ যে সাড়া প্রদান করে সেটা আমরা আগের লেসনে দেখেছি। এবার আমরা দেখব উদ্ভিদ সেই প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে নিজের দেহের বিভিন্ন অংশের সঞ্চালন ঘটায়। তাহলে চলো আমরা শুরু করি উদ্ভিদের চলন। বেশিরভাগ উদ্ভিদ নির্দিষ্ট স্থানে মৃত্তিকার সঙ্গে আবদ্ধ অবস্থায় অবস্থান করে বলে প্রাণীদের থেকে তাদের সাড়া প্রদানের পদ্ধতি একটু আলাদা, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় স্থির থেকে কেবল অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়। তাই উদ্ভিদের সঞ্চালন বলতে প্রধানত ধীর বৃদ্ধিজ চলন বা রসস্ফীতিজনিত চলনকে বোঝায়। এর আগেই তোমরা দেখেছ উদ্ভিদ তার মূলের মাধ্যমে মাটিতে এক জায়গায় স্থির থাকে, তাই উদ্ভিদ প্রাণীদের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে পারে না। কিন্তু উদ্ভিদের দেহের বিভিন্ন অংশের বৃদ্ধি ঘটে কিংবা অভ্যন্তরীণ বিভিন্ন কারণে তাদের এক কোষ থেকে আরেক কোষে রসস্ফীতির তারতম্যও লক্ষ্য করা যায়। এই সমস্ত কারণে কিন্তু উদ্ভিদাঙ্গের সঞ্চালন ঘটে। তবে কিছু কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদ যেমন ভলবক্স, ক্লামাইটোমোনাস, ডায়াটম ইত্যাদিতে সমগ্র উদ্ভিদ দেহের চলন বা গমন লক্ষ্য করা যায়। তাহলে চলো এবার আমরা দেখি উদ্ভিদের চলনকে আমরা প্রধানত কি ভাগে ভাগ করতে পারি। উদ্ভিদের চলনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি: সামগ্রিক চলন বা সম্পূর্ণ দেহের চলন এবং বক্র চলন বা দেহাংশের চলন। সামগ্রিক চলনকে আবার দুই ভাগে ভাগ করা যায়: স্বতঃস্ফূর্ত চলন এবং আবিষ্ট চলন। বক্র চলনকেও দুই ভাগে ভাগ করা যায়: স্বতঃস্ফূর্ত চলন এবং আবিষ্ট চলন। উদ্ভিদের স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন ঘটে প্রকরণ চলনের মাধ্যমে, আর আবিষ্ট চলন ঘটে ট্যাকটিক চলনের মাধ্যমে। উদ্দীপকের প্রকৃতি অনুসারে এই ট্যাকটিক চলন আবার বিভিন্ন প্রকারের হয়, যেমন হাইড্রোট্যাকটিক চলন জলের প্রভাবে, ফোটোট্যাকটিক চলন আলোর প্রভাবে, থার্মোট্যাকটিক চলন উষ্ণতার প্রভাবে এবং কিমোট্যাকটিক চলন রাসায়নিক পদার্থের প্রভাবে। উদ্ভিদের স্বতঃস্ফূর্ত বক্র চলনও আবার দুই প্রকার হয়: বৃদ্ধিজ চলন, অর্থাৎ উদ্ভিদাঙ্গের বৃদ্ধির মাধ্যমে যে চলন ঘটে, এবং প্রকরণ চলন, অর্থাৎ রসস্ফীতির তারতম্যের জন্য যে চলন ঘটে। আর আবিষ্ট চলনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি: ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন এবং ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। উদ্দীপকের প্রকৃতি অনুসারে ট্রপিক চলন বিভিন্ন প্রকারের হয়: ফোটোট্রপিক চলন আলোর প্রভাবে, হাইড্রোট্রপিক চলন জলের প্রভাবে এবং জিওট্রপিক চলন অভিকর্ষের প্রভাবে। আবার ন্যাস্টিক চলনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি: ফোটোন্যাস্টিক চলন আলোকের প্রভাবে, থার্মোন্যাস্টিক চলন উষ্ণতার প্রভাবে, সিসমোন্যাস্টিক চলন উদ্দীপনার প্রভাবে এবং কিমোন্যাস্টিক চলন রাসায়নিক পদার্থের প্রভাবে। এবার আমরা উদ্ভিদের এই বিভিন্ন প্রকার চলনগুলি কিভাবে ঘটে, কোন কোন উদ্ভিদে দেখা যায় সেগুলো বিস্তারিত দেখব। তার আগে চলো আমরা আরেকবার মনে করে নিই যে চলন আসলে কি। যে প্রক্রিয়ায় কোনো জীব এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায় সেই প্রক্রিয়াকে বলে চলন। অর্থাৎ উদ্ভিদাঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটবে না, উদ্ভিদ একই জায়গায় স্থির থাকবে এবং অভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে কিংবা বাহ্যিক উদ্দীপকের প্রভাবে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটবে। উদ্ভিদের চলনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি: সামগ্রিক চলন ও বক্র চলন। সামগ্রিক চলন কি? যে পদ্ধতিতে কোনো উদ্ভিদ সামগ্রিকভাবে স্থান ও দিক পরিবর্তন করে তাকে সামগ্রিক চলন বা উদ্ভিদের গমন বলে। অর্থাৎ এখানে উদ্ভিদের সমগ্র দেহ এক স্থান থেকে অন্য স্থানে গমন করছে। এটা দুই প্রকার: স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন এবং আবিষ্ট সামগ্রিক চলন। যে পদ্ধতিতে কোনো উদ্ভিদ স্বেচ্ছায় বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে সামগ্রিকভাবে স্থান ও দিক পরিবর্তন করে তাকে স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন বলে। মানে এখানে বাহ্যিক উদ্দীপকের কোনো প্রভাব নেই, উদ্ভিদ স্বেচ্ছায় নিজের বিভিন্ন অভ্যন্তরীণ কারণবশত স্থান পরিবর্তন করছে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। উদ্ভিদের প্রোটোপ্লাজমে এই প্রকার চলন লক্ষ্য করা যায়। আর যে পদ্ধতিতে কোনো উদ্ভিদ বহিস্থ উদ্দীপকের প্রভাবে সামগ্রিকভাবে স্থান এবং দিক পরিবর্তন করে
তাকে আবিষ্ট সামগ্রিক চলন বলে। যেমন ভলবক্স আলোকের তীব্রতার প্রভাবে স্থান পরিবর্তন করে। যেমন ভলবক্স প্রধানত জলের মধ্যে থাকে, তাই এরা দিনের বেলা জলের উপরের দিকে আলোক বেশি থাকে বলে এরা জলের গভীরে চলে যায়, আবার রাতের বেলা উপরের দিকে আলোর তীব্রতা কম থাকে বলে উপরের দিকে উঠে আসে। আর বক্রচলন কি? যে পদ্ধতিতে উন্নত উদ্ভিদ প্রয়োজনের তাগিদে ও বাহ্যিক উদ্দীপনার প্রভাবে এক জায়গা থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত করে তাকে বক্রচলন বলে। মানে তোমরা নিশ্চয়ই এর আগের আলোচনাগুলো থেকে লক্ষ্য করেছো যে গমন প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদের ধর্ম, আর উন্নত শ্রেণীর উদ্ভিদ কিন্তু শুধুমাত্র চলন ঘটায়, তার এক জায়গায় স্থির থাকে এবং বৃদ্ধিজ কারণে বা রসস্ফীতির তারতম্যের দরুন তাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে। এটাই হচ্ছে বক্রচলন। বক্রচলনকেও দুই ভাগে ভাগ করা যায়, স্বতঃস্ফূর্ত বক্রচলন এবং আবিষ্ট বক্রচলন। যে পদ্ধতিতে কোনো উদ্ভিদ স্বেচ্ছায় বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত করে তাকে স্বতঃস্ফূর্ত বক্রচলন বলে। অর্থাৎ উদ্ভিদ নিজের ইচ্ছায় বিভিন্ন অভ্যন্তরীণ কারণে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাচ্ছে এক জায়গায় স্থির থেকে, এটা স্বতঃস্ফূর্ত বক্রচলন। যেমন বনচারালের পার্শ্বপত্রকে রসস্ফীতিজনিত চলন বলে। বনচারালের পার্শ্বপত্রকের এই চলনের একটি বিশেষ নাম আছে, এবং সেটা কি, এই চলন কিভাবে ঘটে সেটা আমরা এরপর দেখব। আর আবিষ্ট বক্রচলন কি? যে পদ্ধতিতে কোনো উদ্ভিদ বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে বা তীব্রতার প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত করে তাকে স্বতঃস্ফূর্ত বক্রচলন বলে। যেমন ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। মানে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন ঘটছে, কিন্তু উদ্ভিদ কিন্তু এক জায়গায় স্থির থাকছে। ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন এগুলো কিভাবে ঘটে সেগুলো আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে চলো দেখে নিই বনচারালের পার্শ্বপত্রকের রসস্ফীতিজনিত চলনটা কিভাবে ঘটে। একে এক কথায় বলা যায় প্রকরণ চলন। সেটা কি? কোষের রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের পরিণত অঞ্চলে যে স্বতঃস্ফূর্ত বক্রচলন লক্ষ্য করা যায় তাকে প্রকরণ চলন বলে। আমরা সবাই জানি উদ্ভিদের মূল মাটি থেকে জল শোষণ করে এবং সেই জলের মধ্যে বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত থাকে। এই দ্রবণ উদ্ভিদের সমগ্র দেহের মধ্যে দিয়ে কাণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাতায় পৌঁছায় খাবার তৈরির জন্য। উদ্ভিদ অঙ্গের অভ্যন্তরীণ অংশের মধ্যে দিয়ে যখন এই জলপ্রবাহ ঘটছে তখন এই জলপ্রবাহ কিভাবে ঘটে না এক কোষ থেকে আরেক কোষে চাপের তারতম্যের দরুনই এই জলপ্রবাহ ঘটতে পারে। তাই এই সময় উদ্ভিদের বিভিন্ন কোষে রসস্ফীতি বা এই দ্রবণের চাপের তারতম্য লক্ষ্য করা যায়। এই তারতম্যের দরুনই কিন্তু প্রকরণ চলন দেখা যায়। আর এই প্রকরণ চলনের একটি সবথেকে উল্লেখযোগ্য উদাহরণ হলো বনচারাল। বনচারাল উদ্ভিদের যৌগিক পত্রের পার্শ্বফলক দুটি পর্যায়ক্রমে উপরে নিচে ওঠানামা করতে থাকে। পত্রবৃন্তের কোষের রসস্ফীতির তারতম্যের জন্য এরূপ চলন লক্ষ্য করা যায়। তোমরা যদি বনচারাল উদ্ভিদ দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা এটা লক্ষ্য করে থাকবে, কিংবা যদি তোমরা কেউ নাও দেখে থাকো এবার দেখবে রাস্তায় চলতে কোথাও বনচারাল উদ্ভিদ দেখতে পেলে সেটাকে তোমরা শনাক্ত করার চেষ্টা করবে এবং তার মধ্যে কিন্তু এই প্রকরণ চলন কিভাবে ঘটছে সেটা অবশ্যই লক্ষ্য করবে। চলো এবার আমরা দেখব উদ্ভিদের প্রধান 3 প্রকার চলন। এই উদ্ভিদের প্রধান 3 প্রকার চলন কি কি না ট্যাকটিক মুভমেন্ট বা আবিষ্ট চলন, ট্রপিক মুভমেন্ট বা দিক নির্ণীত চলন এবং ন্যাস্টিক মুভমেন্ট বা ব্যাপ্তি চলন। ট্যাকটিক মুভমেন্ট বা আবিষ্ট চলন আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তনকে আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট বলে। মানে ট্যাকটিক মুভমেন্টে উদ্ভিদের সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটতে পারে কিংবা উদ্ভিদের কোনো নির্দিষ্ট অঙ্গেরও স্থান পরিবর্তন ঘটতে পারে, এবং সেগুলো কী কারণে ঘটে না আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ প্রভৃতি বহিস্থ উদ্দীপকের দ্বারা প্রভাবিত হয়ে এই উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তন ঘটে। আবার উদ্দীপকের প্রকৃতি অনুসারে ট্যাকটিক মুভমেন্ট বিভিন্ন প্রকারের হয়। ফোটোট্যাকটিক মুভমেন্ট সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে ফোটোট্যাকটিক চলন বলে। যদি আলোকের তীব্রতার অভিমুখে গমন ঘটে তবে তাকে পজিটিভ ফোটোট্যাকটিক মুভমেন্ট, এবং যদি আলোকের তীব্রতার বিপরীত অভিমুখে গমন ঘটে তবে তাকে নেগেটিভ ফোটোট্যাকটিক মুভমেন্ট বলে। যেমন কতিপয় শৈবালে এইরূপ চলন দেখা যায়।
শৈবালের ক্ষেত্রে কি ঘটে না, শৈবালরা প্রধানত জলবাসী, তাই আর দিনের বেলা জলের উপরের অংশে আলোর তীব্রতা বেশি থাকে, তাই এরা দিনের বেলা জলের অনেক গভীরে চলে যায়। আবার রাতের বেলা যখন জলের উপরের অংশে আলোর তীব্রতা কমে যায় তখন এরা উপরে উঠে আসে। তেমনই তাপমাত্রার প্রভাবে ঘটে থার্মোট্যাকটিক মুভমেন্ট। সমগ্র উদ্ভিদ দেহ যখন তাপমাত্রার প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে থার্মোট্যাকটিক মুভমেন্ট বলে। অধিক তাপমাত্রার দিকে গমন করলে তাকে পজিটিভ থার্মোট্যাকটিক মুভমেন্ট এবং কম তাপমাত্রার দিকে গমন করলে তাকে নেগেটিভ থার্মোট্যাকটিক মুভমেন্ট বলে। যেমন ক্লামাইটোমোনাস, ভলবক্স ইত্যাদিতে এই প্রকার গমন লক্ষ্য করা যায়। এদের ক্ষেত্রে কিন্তু প্রধানত নেগেটিভ থার্মোট্যাকটিক মুভমেন্ট দেখা যায়, মানে এরা যখন যেখানে তাপমাত্রার তীব্রতা কম, উষ্ণতা কম, এরা প্রধানত সেই দিকে গমন করে। আর রাসায়নিক পদার্থের প্রভাবে হয় কিমোট্যাকটিক মুভমেন্ট। সমগ্র উদ্ভিদ দেহ যখন কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে কিমোট্যাকটিক মুভমেন্ট বলে। কিছু কিছু ব্যাকটেরিয়া বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। এই প্রকার গমনকে আমরা ট্যাকটিক মুভমেন্ট বা আবিষ্ট চলন বলতে পারি। ঠিক আছে, চলো এবার আমরা দেখব ট্রপিক মুভমেন্ট বা দিক নির্ণীত চলন। উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদাঙ্গের চলনকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলে। উদ্দীপকের উৎসের দিকে বলতে এখানে যে চলন সবসময় উৎসের অভিমুখে ঘটবে তা নয়, উৎসের বিপরীত অভিমুখেও ঘটতে পারে, কিন্তু উদ্ভিদের চলন সেই উৎসের দ্বারা প্রভাবিত হবে, সেটাই হচ্ছে ট্রপিক মুভমেন্ট বা দিক নির্ণীত চলন। উদ্দীপকের প্রকৃতি অনুসারে ট্রপিক মুভমেন্ট আবার 3 প্রকারের হয়: ফোটোট্রপিক মুভমেন্ট বা আলোকবৃত্তি চলন, হাইড্রোট্রপিক মুভমেন্ট বা জলবৃত্তি চলন এবং জিওট্রপিক মুভমেন্ট বা অভিকর্ষবৃত্তি চলন। এবার এই বিভিন্ন প্রকার ট্রপিক চলন সম্পর্কে আমরা আলোচনা করব। চলো, ফোটোট্রপিক চলন। উদ্ভিদাঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবৃত্তি চলন বা আলোকবর্তী চলন বা ফোটোট্রপিক চলন বলে। মানে এখানে বহিস্থ উদ্দীপক কি না, আলোর তীব্রতার দ্বারা উদ্ভিদাঙ্গের সঞ্চালন প্রভাবিত হচ্ছে। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোকরশ্মির সাথে সমান্তরালে বৃদ্ধি পায়, তাই কাণ্ড এবং শাখা প্রশাখা হল অনুকূল অভিকলবর্তী বা পজিটিভলি ফোটোট্রপিক। উদ্ভিদের মূল মাটির নিচের দিকে অর্থাৎ আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয়, তাই মূল হল প্রতিকূল আলোকবর্তী বা নেগেটিভলি ফোটোট্রপিক। উদ্ভিদের পাতা আলোকরশ্মির সাথে তির্যকভাবে বৃদ্ধি পায়, তাই পাতা হল তির্যক আলোকবর্তী বা ট্রান্সভার্সলি ফোটোট্রপিক। উদ্ভিদের কাণ্ডে যে পজিটিভ ফোটোট্রপিক চলন লক্ষ্য করা যায় সেটা কিন্তু আমরা একটা খুব সাধারণ পরীক্ষার মাধ্যমে দেখাতে পারি। তোমরা টবসহ একটা গাছকে অন্ধকার ঘরে জানলার সামনে রেখে দাও এবং জানলার একটা পাল্লা খুলে দাও, তাহলে তোমরা কিছুদিন পর লক্ষ্য করবে যে গাছের মূল কাণ্ড বিটপ অংশটি জানলার দিকে বেঁকে বৃদ্ধি পেয়েছে। কেন না, সেখান দিয়ে আলো আসছে এবং আলোর তীব্রতার দিকে উদ্ভিদের বিটপ অংশ বৃদ্ধি পাচ্ছে। আবার যদি জানলাটা বন্ধ রেখে দাও তাহলে দেখবে উদ্ভিদের বিটপ অংশটি উল্লম্বভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ সেখানে আলোর তীব্রতার কোনো প্রভাব নেই, এমন কোনো দিক নেই যেদিকে গেলে উদ্ভিদ বেশি আলো পেতে পারে, তাই সেক্ষেত্রে বিটপ অংশ উল্লম্বভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে উদ্ভিদের বিটপ অংশের চলন আলোক অনুকূলবর্তী, হাইড্রোট্রপিক মুভমেন্ট বা জলবৃত্তি চলন। উদ্ভিদাঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে জলবৃত্তি বা জলবর্তী বা হাইড্রোট্রপিক চলন বলে। উদ্ভিদের মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায়। জলের উৎস কোথায় থাকে? মাটির নিচে। আর উদ্ভিদের মূল জল সংগ্রহ করে, তাই উদ্ভিদের মূল সর্বদা জলের উৎসের দিকে মাটির নিচের দিকে বৃদ্ধি পায়, তাই উদ্ভিদের মূল হলো অনুকূল জলবর্তী বা পজিটিভলি হাইড্রোট্রপিক। অপরদিকে উদ্ভিদের কাণ্ড সর্বদা জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, মাটি থেকে উপরের দিকে, তাই কাণ্ড হলো প্রতিকূল জলবর্তী বা নেগেটিভলি হাইড্রোট্রপিক। এখন উদ্ভিদের মূলের এই অনুকূল জলবর্তী চলন এবং কাণ্ডের প্রতিকূল জলবর্তী চলন আমরা একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে দেখাতে পারি। একটা চালনিতে কিছু ভিজে কাঠের গুঁড়ো রেখে তার মধ্যে কয়েকটা ছোলার বীজ রেখে চালনিটাকে ঝুলিয়ে দাও। কয়েকদিন পর দেখা যাবে বীজগুলো অঙ্কুরিত হয়েছে এবং ভ্রূণ মূলগুলি চালনির ছিদ্রের দিকে
বেড়ে বৃদ্ধি পেয়েছে এবং ভ্রূণ মুকুলগুলি উপরের দিকে বৃদ্ধি পেয়েছে। উদ্ভিদের মূলে কিন্তু যেমন অনুকূল জলবর্তী চলন দেখা যায়, তেমনই অনুকূল অভিকর্ষবর্তী চলনও দেখা যায়। তাই প্রথমে অভিকর্ষের প্রভাবে সেটা নিচের দিকে বৃদ্ধি পায়, কিন্তু চালনির ছিদ্র দিয়ে সেটা যখন একেবারে নিচের দিকে চলে যাচ্ছে তখন সেটা সেখানে জল পাচ্ছে না, তাই বেঁকে পুনরায় চালনির ছিদ্রের মধ্যে দিয়ে ভিজে কাঠের গুঁড়োর মধ্যে প্রবেশ করছে জল পাওয়ার জন্য। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে উদ্ভিদের মূলের চলন অনুকূল জলবর্তী। আর রয়েছে অভিকর্ষবর্তী চলন বা জিওট্রপিক চলন। উদ্ভিদাঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে অভিকর্ষবৃত্তি চলন বা অভিকর্ষবর্তী চলন বা জিওট্রপিক চলন বলে। পৃথিবীর প্রত্যেকটি বস্তু, তা সে জড় পদার্থই হোক, জীবিত হোক, উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক, তার উপর অভিকর্ষের প্রভাব রয়েছে, পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাব রয়েছে এবং এই মাধ্যাকর্ষণ দ্বারা উদ্ভিদের চলন প্রভাবিত হয়। কিভাবে না, উদ্ভিদের মূল সর্বদা অভিকর্ষের টানে পৃথিবীর ভর কেন্দ্রের দিকে বৃদ্ধি পায়, মাটির নিচের দিকে, তাই উদ্ভিদের মূল হল অনুকূল অভিকর্ষবর্তী। আর উদ্ভিদের কাণ্ড সর্বদা পৃথিবীর ভরকেন্দ্রের বিপরীত দিকে, মাটি থেকে উপরের দিকে বৃদ্ধি পায়, তাই উদ্ভিদের কাণ্ড হল প্রতিকূল অভিকর্ষবর্তী। আর উদ্ভিদের পার্শ্ব মূল পৃথিবীর ভরকেন্দ্রের সাথে উল্লম্বভাবে বৃদ্ধি পায়, মানে 90 ডিগ্রি কোণ করে, তাই উদ্ভিদের পার্শ্ব মূলকে তির্যক অভিকর্ষবর্তী বা ট্রান্সভার্সলি জিওট্রপিক বলে। এটাও আমরা একটা ছোট পরীক্ষার মাধ্যমে দেখাতে পারি। একটা পেট্রি ডিশে, পেট্রি ডিশ ছোট কাচের হয়, তোমরা অনেক সময় ল্যাবরেটরিতে দেখে থাকবে। সেই পেট্রি ডিশে একটা ভিজে তুলোর প্যাড রেখে তার উপর কয়েকটা সদ্য অঙ্কুরিত মটর বীজ পিনের সাহায্যে আটকিয়ে দাও এবং তারপর পেট্রি ডিশটাকে আংটার সাহায্যে টেবিলের উপর খাড়াভাবে রেখে দাও। কয়েকদিন পর দেখবে যে বীজগুলো অঙ্কুরিত হয়েছে এবং বীজের অবস্থান যেমনই হোক না কেন ভ্রূণ মূলগুলি ভরকেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে এবং ভ্রূণ মুকুলগুলি ভরকেন্দ্রের বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে বৃদ্ধি পেয়েছে। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে উদ্ভিদের কাণ্ডের চলন প্রতিকূল অভিকর্ষবর্তী এবং মূলের চলন অনুকূল অভিকর্ষবর্তী। কিন্তু এর একটা উল্লেখযোগ্য ব্যতিক্রম আছে। কি সেটা? তোমরা নিশ্চয়ই অনেকে সুন্দরবন বেড়াতে গেছো, কিংবা যারা যাওনি তারাও নিশ্চয়ই জানো যে সুন্দরবনে সুন্দরী গাছ আছে, সেই গাছ থেকেই সুন্দরবনের নাম হয়েছে। এবং এই সুন্দরী গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তার শ্বাসমূল। একটা সুন্দরী গাছ যেখানে থাকে তার চারপাশে কিছু খাড়া খাড়া মূলের মতো অংশ উঠে থাকে, সেগুলোই হলো তার শ্বাসমূল। এগুলো কিন্তু মূল, কিন্তু লবণাক্ত মাটিতে যেহেতু পরিমিত অক্সিজেন তারা পায় না, তাই সেই অক্সিজেন গ্রহণের জন্য মূলগুলো মাটি ফুঁড়ে উপরের দিকে উঠে আসে। কিন্তু সাধারণভাবে উদ্ভিদের মূলের চলন অনুকূল অভিকর্ষবর্তী, সেটা মাটির নিচের দিকে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সুন্দরীর শ্বাসমূল মাটির উপরের দিকে অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা অবশ্যই উদ্ভিদের অভিকর্ষবর্তী চলনের একটা উল্লেখযোগ্য ব্যতিক্রম। এবার আমরা দেখব ন্যাস্টিক চলন। বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন এবং কোন কোন উদ্ভিদে কি কি প্রকার ন্যাস্টিক চলন দেখা যায় সেটাও আমরা দেখব। উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়, তখন সেই প্রকার চলনকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। অর্থাৎ এখানে উদ্দীপকের উৎস না, মানে উদ্দীপকের কোন দিকে আছে বা কোন দিক থেকে তার প্রভাব আসছে তার উপর না, তার প্রভাব কিভাবে আসছে, তার প্রভাবের তীব্রতা কতটা, তার উপর নির্ভর করে উদ্ভিদের চলন ঘটছে, এবং সেটাই হলো ন্যাস্টিক মুভমেন্ট বা ব্যাপ্তি চলন। উদ্দীপকের প্রকৃতি অনুসারে ন্যাস্টিক মুভমেন্টকে প্রধানত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এগুলো হলো ফোটোন্যাস্টিক মুভমেন্ট বা আলোক ব্যাপ্তি চলন। উদ্ভিদাঙ্গের চলন যখন আলোকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফোটোন্যাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন বলে। যেমন পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোকের তীব্রতায় ফোটে, আবার কম আলোতে অর্থাৎ রাতের বেলা মুদে যায়। সন্ধ্যামালতী, জুঁই ইত্যাদি কম আলোতে অর্থাৎ রাতের বেলা ফোটে, আবার বেশি আলোতে অর্থাৎ দিনের বেলায় মুদে যায়। আর রয়েছে থার্মোন্যাস্টিক চলন বা তাপব্যাপ্তি চলন। উদ্ভিদাঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে থার্মোন্যাস্টিক চলন বা তাপব্যাপ্তি চলন বলে। যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, আবার কম তাপে মুদে যায়, অর্থাৎ এখানে উষ্ণতার তীব্রতার দ্বারা টিউলিপ ফুলের পরিস্ফুটন নিয়ন্ত্রিত হয়। সিসমোন্যাস্টিক চলন
বা স্পর্শব্যাপ্তি চলন। স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে যখন উদ্ভিদাঙ্গের চলন ঘটে তখন তাকে সিসমোনাস্টিক চলন বা স্পর্শব্যাপ্তি চলন বলে। মানে এখানে কোনো আলোক, উষ্ণতা বা জল নয়, স্পর্শ, ঘর্ষণ, আঘাত অর্থাৎ প্রভাবক উদ্ভিদাঙ্গকে সরাসরি স্পর্শ করছে, তার দ্বারা উদ্ভিদাঙ্গের যে সঞ্চালন ঘটছে সেটা হলো সিসমোনাস্টিক চলন। যেমন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে তার পাতাগুলো নুয়ে পড়ে, এটা কিন্তু স্পর্শব্যাপ্তি বা লজ্জাবতীর সিসমোনাস্টিক চলন। কিন্তু লজ্জাবতীতে এই সিসমোনাস্টিক চলন কেন ঘটে? কারণ পত্রকগুলি উদ্দীপ্ত হলে উদ্দীপনা পত্রবৃন্তের গোড়ার কোষে প্রেরিত হয় এবং পত্রমূলের উপাদান কোষ থেকে জল অন্য কোষে স্থানান্তরিত হওয়ায় কোষগুলির রসস্ফীতির পরিবর্তন ঘটে। তাহলে এখানেও মূল কারণ হচ্ছে এক কোষ থেকে আরেক কোষে রসস্ফীতির তারতম্য এবং এর ফলে পত্রকগুলো নুয়ে পড়ে। আবার কিছুক্ষণ পর যখন উদ্দীপকের প্রভাব মুক্ত হয়ে যায় তখন পত্রগুলি আবার পূর্বাবস্থায় ফিরে আসে, আর এই ফিরে আসার সময় উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। যদি প্রভাবকের তীব্রতা বেশি হয় তাহলে এটা বেশি সময় ধরে নুয়ে থাকবে, আর যদি প্রভাবকের তীব্রতা কম হয় তাহলে খুব কম সময়ের মধ্যে এটা আবার পূর্বাবস্থায় ফিরে আসবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপ্তি চলন হলো কেমোনাস্টিক চলন বা রসায়ন ব্যাপ্তি চলন। কোনো রাসায়নিক পদার্থ যেমন প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম প্রভৃতির সংস্পর্শে উদ্ভিদাঙ্গের যে সঞ্চালন ঘটে তাদের কেমোনাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন বলে। যেমন সূর্যশেষের উদ্ভিদের কোর্শিকাগুলি এবং কলসপত্রী উদ্ভিদের পাতাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে ফেলে। এরা পতঙ্গদের দেহ থেকে প্রোটিন সংগ্রহ করে নিজেদের পুষ্টি পূরণ করে, তাই এদের পতঙ্গভোগ উদ্ভিদ বা কার্নিভোরাস প্লান্টস বলে। এগুলো কিছু ব্যতিক্রমী উদ্ভিদ, খুব ঘন জঙ্গল, স্যাঁতস্যাঁতে জায়গা ছাড়া এদেরকে দেখতে পাওয়া যায় না। এমনি অবস্থায় এদের পাতাগুলি কিন্তু সাধারণ অবস্থায় থাকে, কিন্তু যখনই কোনো পতঙ্গ এদের সংস্পর্শে আসে অমনি এরা পাতাগুলোকে ঘিরে ফেলে এবং এমনভাবে আবদ্ধ করে ফেলে যাতে করে সেই পতঙ্গ সেখান থেকে বের হতে না পারে, এবং সেই পতঙ্গের দেহ থেকে এরা পুষ্টিরস, প্রোটিন সংগ্রহ করে নিজেদের পুষ্টি পূরণ করে। তাই এদেরকে পতঙ্গভোগ উদ্ভিদ বা কার্নিভোরাস প্লান্টস বলে। তাহলে আমরা বিভিন্ন প্রকার ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলন দেখলাম, এবং কোন কোন উদ্ভিদে কি কি প্রকার চলন বিশেষভাবে লক্ষ্য করা যায় সেটাও আমরা দেখলাম। তাহলে এবার আমরা ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলনের মধ্যে একটা খুব ছোট্ট তুলনা করতে পারি। সেটা কি? ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, মানে এটাকে চলন না বলে এক প্রকার গমনও বলা যেতে পারে কিন্তু। আর ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না, উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন ঘটে। ন্যাস্টিক চলনেও উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না, উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন ঘটে। ট্যাকটিক চলন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ উভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে ট্রপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়, আর ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়। ট্যাকটিক চলন বিভিন্ন প্রকার হরমোন যেমন অক্সিন দ্বারা প্রভাবিত হয় না। হরমোন কিভাবে উদ্ভিদের চলনকে প্রভাবিত করে সেটা আমরা এর পরবর্তী লেসনে কিন্তু দেখব। ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়, ন্যাস্টিক চলন কিন্তু হরমোনের দ্বারা প্রভাবিত হয় না। ট্যাকটিক চলন উদ্ভিদের সামগ্রিক চলন বা গমন, ট্রপিক চলন বক্র চলন, মানে উদ্ভিদ অঙ্গ চলন ঘটাচ্ছে, আর ন্যাস্টিক চলনে কিন্তু এক প্রকার বক্র চলন। ট্যাকটিক চলন যেমন শৈবালের আলোকের দিকে চলনকে আমরা ট্যাকটিক চলন বলতে পারি। উদ্ভিদ অঙ্গ যখন আলোর উৎসের দিকে চলন ঘটায় বা আলোর উৎসের দিকে বেঁকে উদ্ভিদের কাণ্ড যখন বৃদ্ধি পায় সেটাকে আমরা ট্রপিক চলন বলতে পারি। আবার হাত দিয়ে স্পর্শ করলে লজ্জাবতী উদ্ভিদের পাতার পত্রগুলি মুদে যায়, এটাকে আমরা ন্যাস্টিক চলন বলতে পারি। তাহলে এই অধ্যায়ে আমরা উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন, সেই প্রকার চলনগুলো কিভাবে ঘটে এবং কোন কোন উদ্ভিদে কি কি প্রকার চলন বিশেষভাবে লক্ষ্য করা যায় সেগুলো আমরা বিস্তারিতভাবে দেখলাম। এর পরবর্তী অধ্যায়ে আমরা উদ্ভিদের বিভিন্ন প্রকার হরমোন সম্পর্কে জানব। আমাদের দেহে যেমন হরমোন আছে তেমন উদ্ভিদ দেহেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ হরমোন আছে, এবং সেই হরমোনগুলি উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি, উদ্ভিদের বৃদ্ধি প্রকৃতি সব কিছুকে কিন্তু খুবই উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। এই হরমোনগুলি উদ্ভিদের শারীরবৃত্ত প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করে সেটা আমরা এর পরবর্তী অধ্যায়ে আরও বিস্তারিত দেখব। টিল দেন, হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পড়াশোনা, বদলেছে আমাদের রোজকার কাজের গতি।
কিন্তু থেমে থাকেনি সময়। আরও এক ধাপ এগিয়ে আমরা পড়েছি নতুন বছর 2021-এ, তাই তোমাকেও এগোতে হবে আরও সামনে। আর এই এগিয়ে যাওয়ার পথে তুমি কতটা প্রস্তুত? তোমার প্রস্তুতিকে আরও মজবুত করতে অ্যাচিভমেন্ট নিয়ে এসেছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পূর্ণ বাংলায়। নবম ও দশম শ্রেণীর জন্য থাকছে বাংলা, ইংলিশ, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য থাকছে বাংলা, ইংলিশ, গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নবিদ্যা। এছাড়াও থাকছে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের স্পেশাল কোর্স। পড়ার দিন থেকে পরীক্ষার দিন পর্যন্ত আমরা থাকব তোমার সাথে। কোর্সের সময়সূচি অনুযায়ী প্রতি সপ্তাহে খুলে যাবে নতুন লেসন। বেছে নাও তোমার পছন্দের টপিক আর এনরোল করে প্রবেশ করো পড়াশোনার নতুন জগতে। লেসন সংক্রান্ত কোনো বিষয় বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারো কোয়েশ্চেন অ্যান্সার ট্যাবে। লেসন শেষ করে প্রেস করো কমপ্লিট লেসন বাটন আর দক্ষতা যাচাই করতে স্টার্ট করো কুইজ। সিলেক্ট করো তোমার আনসার আর সাবমিট শেষে পাও তোমার স্কোর। কোনো প্রশ্নের উত্তর না জানলে তা দেখতে প্রেস করো ডিটেলস বাটনে। প্রতি মাসের কভার করা চ্যাপ্টারগুলির ওপর থাকছে অনলাইন এক্সামস। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এক্সাম উইন্ডোতে দেখতে পাবে তোমার টেস্ট। ভালো করে নির্দেশিকা দেখে নিয়ে শুরু করো টেস্ট। সিলেক্ট করো তোমার আনসার আর প্রেস করো সেভ অ্যান্ড নেক্সট বাটন। সময় শেষে অটোমেটিক সাবমিট নিয়ে নেবে এক্সাম উইন্ডো। নির্দিষ্ট দিনের রেজাল্ট উইন্ডোতে নাম ও রোল নাম্বার দিয়ে দেখতে পাবে তোমার ফলাফল। পরীক্ষার আগে বিশেষ প্রস্তুতির জন্য থাকছে সমস্ত বিষয়ের ওপর লাস্ট মিনিট নোটস। তোমার ফোন অথবা ল্যাপটপ থেকে প্রবেশ করো আমাদের ওয়েবসাইট achievement.com-এ আর আজই তোমার নাম এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করো সম্পূর্ণ বিনামূল্যে। এখন বাংলা থাকবে আরও এগিয়ে।